অটোমান সাম্রাজ্যের পতনের 100 বছর পর নতুন করে রিসেপ তাইপ এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক আবার তার ফেলে আসা গৌরবকে ফিরে পাওয়ার চেষ্টায় এগিয়ে চলেছে। বিশ্ব রাজনীতিতে তুরস্ক এখন সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রে এক অনন্য শক্তি হয়ে উঠেছে। বিশেষজ্ঞ মহল তুরস্কের এই আবির্ভাবকে পুনর্জন্ম বলে আখ্যা দিচ্ছে। ঠিক ফিনিক্স পাখির মতো তার ধ্বংসভূমি থেকে তুরস্ক নতুন করে নবযৌবনের শক্তি নিয়ে, উৎসাহ নিয়ে বিশ্ব মানচিত্রে এখন উজ্জ্বলভাবে এগিয়ে চলেছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে ভ্লাদিমির পুতিন, এই দুই রাষ্ট্রনায়কের কাছে যিনি অবশ্যম্ভাবী হয়ে উঠেছেন, নির্বিকল্প হয়ে উঠছেন, তিনি রিসেপ তাইপ এরদোয়ান। একদিকে ন্যাটো, অন্যদিকে মুসলিম বিশ্ব। এর মাঝখানে যে রাষ্ট্র অনন্য উচ্চতায় দাঁড়িয়ে আছে তারই নাম তুরস্ক। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব বর্তমান পৃথিবীর রাজনৈতিক প্রেক্ষাপটে তুরস্ক ঠিক কিভাবে এত গুরুত্বপূর্ণ, এত শক্তিশালী হয়ে উঠছে। প্রথমেই আমরা দেখে নেব ভূ রাজনৈতিক ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল জিওপলিটিক্সে তুরস্কের অবস্থান এবং তার কৌশলগত সুবিধা, কি কি সুবিধা ভোগ করছে তুরস্ক রাষ্ট্র। তুরস্ক এমন এক রাষ্ট্র, ভৌগোলিক অবস্থান এবং কূটনৈতিক ও রাজনৈতিক অবস্থান ঠিক এমন এক পাওয়ার ব্লকে অবস্থান করছে যা তাকে সারা পৃথিবীর কাছে অপরিহার্য করে তুলেছে। তুরস্ক একদিকে সেই 1950-এর দশক থেকে ন্যাটোর অন্যতম সদস্য রাষ্ট্র, অন্যদিকে রাশিয়া ব্লক, রাশিয়া, চীন, ইরান, উত্তর কোরিয়া, আমেরিকা বিরোধী যে পাওয়ার ব্লক, সেই পাওয়ার ব্লকের কাছেও অপরিহার্য অন্যতম বন্ধু রাষ্ট্র তুরস্ক। তাহলে একদিকে যখন আমেরিকা এবং ইউরোপীয় ব্লক, তার ঠিক উল্টো দিকে রাশিয়া ব্লক, এই দুই ব্লকের কেন্দ্রে যে আছে তারই নাম তুরস্ক। ন্যাটোর মেম্বার হিসেবে তুরস্ক একটা অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র এবং এই ন্যাটোর যত গোপনীয়তা, ন্যাটোর যে উন্নততর সেনাবাহিনী, তার সামরিক শক্তি, সমস্ত কিছুর ভাগিদার ইউরোপ এবং এশিয়া মহাদেশের মধ্যস্থলে, সঙ্গমস্থলে অবস্থিত যে রাষ্ট্র তুরস্ক। তুরস্ক ন্যাটোর সদস্য হওয়ায় তার একটা মিলিটারি এবং ডিপ্লোম্যাটিক প্রিভিলেজ কিন্তু ছিলই। অথচ ন্যাটোর মেম্বার হওয়া সত্ত্বেও তুরস্ক দীর্ঘদিন ধরে তার রাজনৈতিক পরিপক্কতা দেখিয়েছে সারা পৃথিবীকে। কারণ ন্যাটোর ঠিক অপোজিট যে পাওয়ার ব্লক, অর্থাৎ রাশিয়ান ব্লক, যেটা রাশিয়ান ব্লক, এই ব্লকে আমেরিকার চিরদিনের শত্রু রাষ্ট্র। কোল্ড ওয়ারের সময় আমরা সবাই জানি আমেরিকা রাশিয়াকে ঠিক কতখানি ঘৃণা করত এবং রাশিয়াকে ধ্বংস করতে কিভাবে আমেরিকা দীর্ঘদিন ধরে তার কৌশলগত অবস্থান চালিয়েছে। অথচ তুরস্ক এমন একটি রাষ্ট্র, পাওয়ার ব্যালান্স, একদিকে যখন ন্যাটোর সদস্য হিসেবে তার দায়িত্ব পালন করেছে, ঠিক একই সময়ে রাশিয়ার সঙ্গে, চীনের সঙ্গে, এমনকি ইরানের সঙ্গেও দীর্ঘদিন ধরে তার কৌশলগত, তার কূটনৈতিক, সামরিক যে আদান প্রদান অনায়াসে করে গেছে। এরদোয়ানের এই অসীম দক্ষতা, এক হাতে আমেরিকা, ইউরোপ, অন্য হাতে রাশিয়া, চীন, ইরান এবং উত্তর কোরিয়া, এই রাষ্ট্রগুলোকে অনায়াসে একসঙ্গে সামলে এসেছে। ফলে সুদীর্ঘ এই সময় ব্যাপী ন্যাটো কালক্রমে যে সামরিক উন্নতি করেছে, সমস্ত উন্নতির ভাগিদার থেকেছে তুরস্ক। আবার বর্তমান সময়ে যখন আমেরিকা এবং ইউরোপকে পিছনে ফেলে চীন, রাশিয়া হুহু করে প্রযুক্তির দিক থেকে এগিয়ে চলেছে, সেই উন্নয়নের যাত্রায় তুরস্ক কিন্তু অনেকখানি লাভবান হয়েছে। তখন যখন রাশিয়ান ব্লক উইক ছিল, তখন ন্যাটো ব্লকের সঙ্গে সমানভাবে শক্তিশালী হয়েছিল তুরস্ক। আর আজকের দিনে যখন ক্রমশ পিছিয়ে পড়ছে ইউরোপ, ভগ্নস্তূপে পরিণত হচ্ছে, সেই সময়ে যখন চীন সারা পৃথিবীকে ব্যবসায়িক ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে, আমেরিকাকে রক্তচক্ষু দেখানোর স্পর্ধা যখন তৈরি হচ্ছে চীনের প্রিয়তম বন্ধু, অন্যতম বন্ধু রাশিয়ার এই তুরস্ক। ফলে বর্তমান পৃথিবীতে যেটা সবচেয়ে কঠিন কাজ, অর্থাৎ আমেরিকা যদি কোনো রাষ্ট্রের প্রতি ক্রুদ্ধ হয়, সেই রাষ্ট্রকে আন্তর্জাতিক ব্যবসায়িক ক্ষেত্রে শক্তি ধরে রাখা অত্যন্ত কঠিন। অথচ তুরস্ক সেই পৃথিবীর একটা নতুন সংজ্ঞা, যে অনায়াসে একদিকে ভ্লাদিমির পুতিন, অন্য হাতে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একসঙ্গে খেলতে পারে, এক অভিনব ব্যাপার। অন্য দিক থেকে তুরস্কের কৌশলগত অবস্থান আমরা জানি, বর্তমানে ব্রিক্স, অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা, যে G7 রাষ্ট্র, আমেরিকা, কানাডা, জাপান, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, যে রাষ্ট্রগুলো রয়েছে যারা সারা পৃথিবীর এতদিন ধরে বাণিজ্য ক্ষেত্রে দাদাগিরি করত, সেই G7 রাষ্ট্রকে ব্যবসায়িক ক্ষেত্রে এখন অনেকখানি পেছনে ফেলে দিয়ে এগিয়ে চলেছে ব্রিক্স রাষ্ট্র। চায়না, রাশিয়া, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা এবং ব্রাজিল, এই ব্রিক্স যখন অর্থনৈতিকভাবে অনেকখানি শক্তিশালী হয়েছে G7 এর থেকে, সেই সময়ে তুরস্ক রাষ্ট্র কিন্তু তার
কৌশলগত অবস্থানকে অক্ষত রাখার জন্য ইতিমধ্যেই ব্রিক্সের সদস্য হওয়ার জন্য আবেদন করেছে এবং ব্রিক্সের ইতিমধ্যেই এই ট্রানজিশন ফেজের মেম্বার হয়ে গেছে। তাহলে রিসেপ তাইপ এরদোগান তার যে ঠান্ডা মাথার কূটনীতি, তিনি অনায়াস দক্ষতার সঙ্গে ব্রিক্সেরও মেম্বার হচ্ছেন। তাছাড়া আমরা জানি যে মুসলিম ওয়ার্ল্ড, বর্তমান পৃথিবীতে এক বিস্ময়কর ঘটনা ঘটছে। মুসলিম পৃথিবী এতদিন যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ছিল, অর্থনীতিতে তেল আবিষ্কারের পর কিছুটা সচ্ছলতা এলেও বিশ্ব কূটনীতিতে এবং সামরিক ক্ষেত্রে প্রায় নন এক্সিস্টেন্ট ছিল। তাদের কোনো সে ছিল না। আমেরিকার সেই ছিল, মুসলিম পৃথিবীর সে, অর্থাৎ আমেরিকা যা বলতো ঠিক সেই কথা মেনেই চলতো, বাধ্য অনুগত ছাত্রের ন্যায়, সন্তানের ন্যায় আরব দুনিয়া। সেই আরব দুনিয়া ধীরে 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 ম্যাচিওর হচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে তো বটেই, কূটনৈতিক এবং সামরিক ক্ষেত্রেও তারা চেষ্টা করছে। কারণ আমেরিকার নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে এই মুসলিম ওয়ার্ল্ড রাশিয়ান ব্লকের সঙ্গে তাদের যে কূটনৈতিক সম্পর্ক, সামরিক যন্ত্রের আদান প্রদান, বৈজ্ঞানিক কার্যকলাপ, গবেষণা, সকল ক্ষেত্রে ব্রিক্সের সঙ্গে এবং এই রাশিয়ান ব্লকের সঙ্গে মুসলিম ওয়ার্ল্ড এখন অনেক বেশি শক্তিশালীভাবে তারা কূটনৈতিক সম্পর্কে লিপ্ত আছে। এইখানে যত প্রিভিলেজ তুরস্কের, তুরস্ক মুসলিম ওয়ার্ল্ডের অন্যতম বড় মুখ, একইভাবে রাশিয়ান ব্লকের বন্ধু, ঠিক একইভাবে ন্যাটোর সদস্য। বাকি যেটা রইল ইউরোপ মহাদেশ হিসেবে, ইউরোপ এতদিন আমেরিকার ছত্রছায়ায় থেকে সারা পৃথিবীর সাম্রাজ্যবাদী শক্তি যত কিছু ফায়দা ভোগ করে এসেছে ইউরোপ, সেই ইউরোপ মহাদেশেরও একটা অংশে বিরাজ করে তুরস্ক রাষ্ট্র। ফলে সাংস্কৃতিক দিক থেকে, ব্যবসায়িক দিক থেকে ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রগুলো তাদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল, বর্তমানে তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের মেম্বারশিপ পাওয়ার জন্যও তার কাজ চালিয়ে যাচ্ছে। তাহলে এই আলোচনার ভিত্তিতে আমরা এটা বুঝতে পারলাম, তুরস্ক যে বাফার জোনে আছে, ন্যাটো, রাশিয়ান ব্লক, ব্রিক্স, মুসলিম ওয়ার্ল্ড, ইইউ, পৃথিবীর যতগুলি লিডিং অর্গানাইজেশন আছে, প্রত্যেকটা অর্গানাইজেশনের হয় মেম্বার ইতিমধ্যেই, নতুবা মেম্বার হওয়ার পথে। উত্তরোত্তর এই বৃহত্তর পৃথিবীর ক্ষেত্রে তুরস্ক একটি সেন্ট্রাল পয়েন্টে পরিণত হয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারছি কেন তুরস্ক বর্তমান পৃথিবীতে এই রাষ্ট্রগুলির, এই রাষ্ট্র ব্লকগুলির কাছে অপরিহার্য হয়ে উঠছে। এখানে শেষ নয়, চলুন আমরা এবার সামরিক ক্ষেত্রের তুরস্ক বর্তমান সময় লাস্ট 5 ইয়ার্সে যে অসম্ভব উন্নতি করেছে তার কিছু তথ্য আমরা জেনে নিই। গত 10 বছর ধরে তুরস্ক নিঃশব্দে বিপুল পরিমাণে টাকা তারা বিনিয়োগ করেছে সামরিক ক্ষেত্রে শক্তিশালী হওয়ার জন্য, সামরিক ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন হওয়ার লক্ষ্যে। এতদিন ধরে পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল ছিল সামরিক অস্ত্রের বিষয়ে। তারা কেবলমাত্র দেশের প্রাকৃতিক সম্পদকে বিক্রি করে আমেরিকার কাছ থেকে সামরিক অস্ত্র কিনেছে। তুরস্ক সেই গতানুগতিক পথকে বর্জন করে তারা নিজের দেশের বিজ্ঞান গবেষণাকে উন্নত করার জন্য বিপুল পরিমাণে টাকা বিনিয়োগ করে এবং সেই টাকা বিনিয়োগের ফল এখন হাতে হাতে পাচ্ছে তুরস্ক। সাম্প্রতিক সময়ে মাত্র আজ থেকে 10 দিন আগে তুরস্ক সারা পৃথিবীর সামরিক ক্ষেত্রে হেডলাইন হয়েছিল। তারা এই প্রথম কিজিল এলমা বলে ফাইটার জেট তারা আবিষ্কার করে ফেলেছে। এই কিজিল এলমা এমন এক ধরনের ফাইটার জেট, আনম্যান্ড, মনুষ্যবিহীন রোবট দ্বারা পরিচালিত এক ধরনের ড্রোন, যাকে আমরা ফাইটার জেটও বলতে পারি। এর কি কাজ? যদি তুরস্কের ভূখণ্ডে আমেরিকার, আমরা গল্পের খাতিরে বলছি, F-35 যেটা সব থেকে পাওয়ারফুল স্টিলথ টেকনোলজি 5th জেনারেশন ফাইটার জেট, সেই ফাইটার জেটও যদি তুরস্কের ভূখণ্ডে ঢুকে যায়, তখন তুরস্ক চাইলে এই কিজিল এলমা তাদের ফাইটার জেটকে আকাশে পাঠিয়ে ধ্বংস করে দেওয়ার শক্তি রাখে F-35 কে। কোনো মানুষ লাগবে না, মনুষ্যবিহীন এই ফাইটার জেট, এই ধরনের ফাইটার জেট তৈরির ক্ষেত্রে আমেরিকা বিগত 10 বছর ধরে গবেষণা করছে। এখন পর্যন্ত রাশিয়া পারেনি, চীন পারেনি। সেই ধরনের একটা জটিল, অত্যন্ত কঠিন একটা বৈজ্ঞানিক আবিষ্কার যেটা তুরস্ক সাফল্যের সঙ্গে করে ফেলেছে। এটা একটা সূচক মাত্র। আমরা জানি সাম্প্রতিক সময়ে কান বলে 5th জেনারেশন ফাইটার জেট, স্টিল টেকনোলজির ফাইটার জেট, তারা ইতিমধ্যেই তাদের ডিজাইন ব্লুপ্রিন্ট কমপ্লিট করেছে তুরস্ক। আর এই ফাইটার জেট, কান ফাইটার জেট কেনার জন্য ইন্দোনেশিয়া ইতিমধ্যেই 48টি ফাইটার জেট কেনার বরাদ দিয়েছে তুরস্ককে। সারা পৃথিবীতে বর্তমানে তুরস্ক 10 নম্বর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে সামরিক অস্ত্র বিক্রি করা। সারা পৃথিবীর একাধিক রাষ্ট্রকে সামরিক অস্ত্র বিক্রি করছে সাফল্যের সঙ্গে। এখন ইউরোপ নয়, আমেরিকা নয়,
তুরস্ক অন্যতম নির্ভরযোগ্য রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে পৃথিবীর কাছে। সামরিক ক্ষেত্রে আমরা দেখব ন্যাটোতে আমেরিকার পর দ্বিতীয় বৃহত্তম, দ্বিতীয় শক্তিশালী রাষ্ট্র হচ্ছে তুরস্ক। 4.5 লক্ষ সুশিক্ষিত, সুদক্ষ, উন্নততর প্রশিক্ষণে প্রশিক্ষিত এই তুরস্কের সেনাবাহিনী, 4.5 লক্ষ সেনাবাহিনী সবসময় প্রস্তুত যুদ্ধের জন্য। তাই তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম এবং ইউরোপের মধ্যে সবচাইতে শক্তিশালী সামরিক রাষ্ট্র। অন্যদিকে 9th বিগেস্ট মিলিটারি পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর যে সামরিক শক্তিকে যদি আমরা মাপি 1, 2, 3 করে, ডেফিনেটলি আমেরিকা 1 নম্বরে। আমেরিকা, চায়না, রাশিয়া, জাপান, ইন্ডিয়া। কিন্তু 9 নম্বর তালিকায় ইতিমধ্যে উঠে এসেছে তুরস্ক, যার অস্তিত্ব ছিল না আজ থেকে 15 বছর আগে প্রায়। সেই রাষ্ট্র ধারাবাহিকভাবে উন্নতি করে চলেছে সামরিক ক্ষেত্রে। ভ্লাদিমির পুতিন তাইপ এরদোয়ানকে সবচাইতে নির্ভরযোগ্য বন্ধু ভাবছেন বর্তমানে। এর কারণ একটাই, রাশিয়া যখন ইউক্রেনকে হামলা করলো সেই সময়ে আমেরিকা স্যাংশন লাগিয়ে দিল রাশিয়ার উপরে। এমনকি আমেরিকা এবং ইউরোপিয়ান যত কোম্পানি ছিল রাশিয়াতে, সমস্ত কোম্পানি তারা রাশিয়ার থেকে বিদায় নিল এবং রাশিয়ার সমস্ত ব্যাংকিং সিস্টেমকে কোলাপস করাবার জন্য সুইফট সিস্টেম থেকে বের করে দেওয়া হলো রাশিয়াকে, এবং রাশিয়ার জমানো অর্থ সমস্ত ফ্রিজ করে দেওয়া হলো। তখন ভাবা হয়েছিল রাশিয়া এবার ধ্বংস হয়ে যাবে, কিন্তু সেই সময়ে রাশিয়াকে বাঁচিয়ে রাখতে সব থেকে বেশি সাহায্য করেছিল তুরস্ক রাষ্ট্র। কারণ তুরস্ক নিঃশব্দে রাশিয়ার তেল বিক্রি, সেই তেল বিক্রির কাজ সহজ করে দিয়েছিল। কারণ এই টার্ক স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে তুরস্কে সমস্ত তেল এসেছে এবং তুরস্ক থেকে সারা পৃথিবীতে তেল বিক্রি করেছে রাশিয়ার নীরবে। অন্যদিকে রাশিয়ার কারখানার জন্য, তার বিজ্ঞান পরিকাঠামোকে চালিয়ে যাওয়ার জন্য যে কিছু ক্রিটিক্যাল কম্পোনেন্টস প্রয়োজন ছিল ইউরোপ এবং আমেরিকার, সেই সমস্ত যন্ত্রাংশ এই তাইপ এরদোয়ানের মাধ্যমে সমস্তটা চলে যায় রাশিয়াতে। ফলে রাশিয়ার এমনকি ব্যাংকিং সিস্টেম, যে ব্যাংকিং সিস্টেম টোটালি প্রায় কোলাপস করে গিয়েছিল রাশিয়ায়, সেই ব্যাংকিং সিস্টেমকেও বাঁচাতে সাহায্য করেছে তুরস্ক। কারণ তুরস্ক ছিল বাফার জোন, একদিকে ইউরোপীয় রাষ্ট্র, অন্যদিকে আমেরিকার বন্ধু। সমস্ত ক্ষেত্রে পৃথিবীর সঙ্গে যে যোগাযোগ রাশিয়ার একমাত্র লাইফ লাইন হিসেবে কাজ করেছিল তুরস্ক। সুতরাং এরদোয়ান এখন ভ্লাদিমির পুতিনের কাছে অন্যতম নির্ভরযোগ্য বন্ধু। আবার আমেরিকা যুক্তরাষ্ট্র যখন কোনোভাবেই চায় না যে অন্য কোনো দেশ থেকে তুরস্ক বা যে কোনো রাষ্ট্র সামরিক অস্ত্র কিনুক, কিন্তু আমরা দেখলাম S-400 বর্তমান পৃথিবীর সবচাইতে নির্ভরযোগ্য ডিফেন্স সিস্টেম। সেই ডিফেন্স সিস্টেম রাশিয়ার তৈরি এই ডিফেন্স সিস্টেম যখন এরদোয়ান কেনার কথা ঘোষণা করলেন, আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষে ডোনাল্ড ট্রাম্প কড়া বার্তায় জানিয়েছিলেন কোনোভাবেই এরদোয়ান S-400 রাশিয়ার কাছ থেকে কিনতে পারবে না। কিন্তু এরদোয়ান একেবারে বুড়ো আঙুল দেখিয়ে, ডোনাল্ড ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ার কাছ থেকে কিনে ফেলেছে S-400 ডিফেন্স সিস্টেম। তারপরেও ডোনাল্ড ট্রাম্প তুরস্কের বিরুদ্ধে না কোনো স্যাংশন, না কোনো হুমকি, কিছুই করতে পারেনি। খুব স্পষ্ট, এরদোয়ান তুরস্ক বর্তমান পৃথিবীতে কোনো দুর্বল রাষ্ট্র নয়, হলে পরে আমেরিকা তাকে আঘাত করতে পারত। তাছাড়া ইউরোপ এখন ধুঁকতে বসেছে। সেই মুমূর্ষ ইউরোপ আরো মৃত্যুর দিকে এগিয়ে দিয়ে তুরস্ক রাশিয়ার সঙ্গে বাণিজ্য অনেকখানি শক্তিশালী করেছে এবং তুরস্ককে কাজে লাগিয়ে রাশিয়া এখন একেবারে ইউরোপের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে। তুরস্ক তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে এক বর্তমানে বিপুল পরিমাণে কূটনৈতিক এবং সাংস্কৃতিক প্রভাব বিস্তার করেছে। ওয়ান নেশন টু স্টেট আজারবাইজান বর্তমানে প্রায় তুরস্কের অখণ্ড অংশে পরিণত হয়েছে। আর্মেনিয়াকে যুদ্ধে পরাস্ত করার ক্ষেত্রে যখন আজারবাইজান আর্মেনিয়াকে যুদ্ধে হারালো, আসলে এই যুদ্ধে মূল নায়ক ছিলেন এরদোয়ান। এছাড়া আমরা জানি সিরিয়াতে দীর্ঘকাল রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছিল। পুতিনপন্থী বাশার আল আসাদ সিরিয়াতে বিরোধী শাসককে এবং এক বিপুল জনগোষ্ঠীকে গণহত্যা চালিয়েছে দীর্ঘদিন। এই বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে এরদোয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং এই আহমেদ আল সারা বর্তমানে সিরিয়ার দায়িত্বভার গ্রহণ করেছেন এবং সিরিয়াতে শান্তি প্রতিষ্ঠা করেছেন। আমরা জানি এরদোয়ান পুতিনের বন্ধু হওয়া সত্ত্বেও পুতিনের ইচ্ছার বিরুদ্ধে বাশার আল আসাদকে দেশ ছাড়া করেছে। সেই বাশার আল আসাদ যখন পুতিনের দেশে গিয়ে নিরাপদ আশ্রয় খুঁজছেন, তখনও কিন্তু এরদোয়ান পুতিনকে রেয়াত করেনি, পুতিনের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি লড়াই করেছেন। অন্যদিকে ভ্লাদিমির পুতিন তিনিও এরদোয়ানের বিরুদ্ধে কোন রকম সামরিক বা কূটনৈতিক অবস্থান নিতে পারছেন না। একদিকে ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে পুতিন, দুই রাষ্ট্রনায়কই যার হাতে বাধা,
তিনি হচ্ছেন এখন এরদোয়ান। শুধু তাই নয়, পূর্বতন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে অনেকগুলো রাষ্ট্রের জন্ম হয়েছে, যেমন উজবেকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, এই একাধিক রাষ্ট্রের সঙ্গে তুরস্কের ভাষাগত, সংস্কৃতিগত এবং ধর্মীয় অপরিসীম মিল রয়েছে। ফলে এই সমস্ত রাষ্ট্রের সঙ্গে তুরস্কের এখন সম্পর্ক অত্যন্ত মধুর। এই সকল দেশগুলির ওপরেও তুরস্কের এখন প্রভাব অপরিসীম। সামরিক ক্ষেত্র ছাড়াও বর্তমানে তুরস্ক সারা পৃথিবীর বিবাদমান রাষ্ট্রগুলির মধ্যে সমঝোতার ক্ষেত্রে মিডিয়েটর হিসেবে, পিস ডিল সেটেল করার ক্ষেত্রে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করছে। কারণ 2024 সালে রাশিয়ার সঙ্গে বন্দি প্রত্যর্পণের বিষয়ে আমেরিকা যখন কোনোভাবেই সমস্যার সমাধান করতে পারছিল না, সেই সময়ে এরদোয়ান মসিহা রূপে আবির্ভাব করে। ঠিক যেভাবে কাতার পৃথিবীর মধ্যে এখন পিস ডিল সেটেল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার থেকে অনেকখানি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তুরস্ক। কারণ আমেরিকা, রাশিয়া, এইরকম হেভিওয়েট রাষ্ট্র, তাদের মধ্যেকার যে বিবাদ এবং যুদ্ধ, সেই থামানোর ক্ষেত্রে তুরস্ক কিন্তু অপরিহার্য। বর্তমানে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ যদি শেষ পর্যন্ত থামে, সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প একা নন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যাকে সবচাইতে বেশি দরকার, তিনি হচ্ছেন এরদোয়ান। এরদোয়ান ছাড়া ডোনাল্ড ট্রাম্পের একার পক্ষে কোনোভাবেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামানো সম্ভব না। আমরা 2 মাস আগে দেখেছি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এরদোয়ানকে পাশে বসিয়ে তার ভূয়সী প্রশংসা করেছেন, বলছেন হি ইজ আ গ্রেট লিডার। ডোনাল্ড ট্রাম্প না জেনে না বুঝে আমেরিকার স্বার্থের বাইরে গিয়ে কখনো কোনো রাষ্ট্রনায়ককে এভাবে প্রশংসা করবেন না। কারণ 2024 সালে আমেরিকার যে বন্দীরা রাশিয়ার জেলে আটকা ছিল, সেই বন্দীদের মুক্তির ক্ষেত্রে রাশিয়া এবং আমেরিকার পারস্পরিক কূটনৈতিক বোঝাপড়া তৈরি করার ক্ষেত্রে এরদোয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গাজায় যে শান্তি চুক্তি হয়েছিল, সেই যুদ্ধ বন্ধের ক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে হামাসের লড়াই, সেই লড়াই বন্ধে এরদোয়ান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারণ আমরা জানি বন্দি প্রত্যর্পণের ক্ষেত্রে হামাসের হাতে যে সমস্ত ইসরায়েলি বন্দি আটক ছিল, সেই বন্দি মুক্তির দায়িত্ব নিয়েছিলেন স্বয়ং এরদোয়ান। অন্যদিকে আমেরিকা দায়িত্ব নিয়েছিল ইসরায়েলি বন্দীদেরকে মুক্তির ক্ষেত্রে। এরদোয়ান ছাড়া হামাসের কাছ থেকে ইসরায়েলি বন্দীদের মুক্ত করা অসম্ভব ছিল প্রায়। এই কারণেই ইসরায়েলি রক্তপিপাসু প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যখনই শুনলেন তুরস্কের সৈন্যবাহিনী গাজার শান্তি রক্ষায় যাবে, এক বেঁকে বসেছিল। সে কট্টর বিরোধিতা করে চেষ্টা করেছিল কোনোভাবেই যেন তুরস্কের সেনাবাহিনী গাজা ভূমিতে প্রবেশ না করে। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে তুরস্ক রাষ্ট্রের মুসলিম পৃথিবীর স্বার্থ রক্ষার ক্ষেত্রে তার যে অনমনীয় অবস্থান, সেই অবস্থানকেই ভয় করছে বেঞ্জামিন নেতানিয়াহু। অথচ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এরদোয়ানের বিরুদ্ধে নয়, তাকে বন্ধু বলে সম্বোধন করছেন। তাই আমরা এই আলোচনা শেষে এই কথাই বলতে পারি, রাশিয়া, চীন, ইরান, আমেরিকা এবং মুসলিম বিশ্ব, এই সারা পৃথিবীর রাজনৈতিক যে মানচিত্র, সেই মানচিত্রে অন্যতম রাষ্ট্র হিসেবে এবং তাদেরকে সমন্বয়ের ক্ষেত্রে এবং বিশ্ব রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তুরস্ক এখন নির্ণায়ক ভূমিকা পালন করছে। তাই এটাকেই অনেকটা সিম্বলিক ভাবে বলা হচ্ছে অটোমান সাম্রাজ্যের স্মৃতি, অর্থাৎ তুরস্ক রাষ্ট্রের পুনর্জন্ম হচ্ছে। আজকের এই হলুদ সাংবাদিকতার দিনে পদাতিক চ্যানেল চেষ্টা করে আপনাদের কাছে সত্য এবং নির্ভুল তথ্য পরিবেশন করা, সঠিক সংবাদকে উপস্থাপন করবার। তাই পদাতিক চ্যানেলের সঙ্গে থাকবেন, লাইক, কমেন্ট করবেন এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে আমাদের সাথে থাকবেন, চলার পথকে মসৃণ করবেন, এই আশা রাখি।